আপনারা শুনছেন চার্লি চ্যাপলিনের আত্মজীবনী আমার জীবন থেকে। আজ এর ২৯তম পর্ব। আইনস্টাইনের সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল ১৯২৬ সালে। তিনি তখন ক্যালিফোর্নিয়ায় একটা বক্তৃতা দিতে এসেছিলেন। আমার একটা নিজস্ব ধারণা আছে যে বিজ্ঞানী ও দার্শনিকরা মনের গহনে রোমান্টিক হন, তাঁরা তাদের সেই অনুভবকে রূপ দেন অন্য পথে। আমার এই ভাবনার সঙ্গে আইনস্টাইনের ব্যক্তিত্ব একেবারে মিলে গিয়েছিল। দেখতে ছিলেন সুপুরুষ, বেশ হাসি খুশি ও মিশুকে, এমনিতে খুব শান্ত ভদ্র ব্যবহার। আমার মনে হয়েছিল এর পেছনেই লুকিয়ে আছে মনের দারুণ আবেগ, আর এই আবেগ থেকেই বেরিয়ে আসত তাঁর সেই অতুলনীয় বৌদ্ধিক শক্তি। ইউনিভার্সাল স্টুডিওর কার্ল ল্যামলে আমাকে ফোন করে বললেন যে আইনস্টাইন আমার সঙ্গে দেখা করতে চান। শুনে আমি তো রোমাঞ্চিত। ইউনিভার্সাল স্টুডিওতেই আমাদের সাক্ষাতের ব্যবস্থা হলো, দুপুরে খাওয়ার ব্যবস্থা। আইনস্টাইনের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী, তাঁর সচিব হেলেন ডুকাস এবং তার সহকারী অধ্যাপক ওয়াল্টার মেয়ার। শ্রীমতী আইনস্টাইন ইংলিশ বেশ ভালোই বলেন, বলা যায় আইনস্টাইনের চেয়েও ভালো। মহিলার চেহারাটি বেশ চৌকো মতো, প্রাণ প্রাচুর্যে ভরপুর। তিনি যে একজন মহান মানুষের স্ত্রী সেটা তিনি বেশ উপভোগই করেন এবং তার এই অনুভূতি লুকান না। সব ব্যাপারেই তার উৎসাহ চোখে পড়ার মতো। খাওয়া দাওয়ার পরে ল্যামলে যখন আইনস্টাইনকে স্টুডিওটি ঘুরিয়ে দেখাচ্ছিলেন, শ্রীমতী আইনস্টাইন আমাকে একপাশে নিয়ে গিয়ে ফিসফিস করে বললেন, আপনি আইনস্টাইনকে আপনার বাড়িতে নিমন্ত্রণ করুন। আমি জানি আমরা নিজেরা একসাথে বসে গল্প করতে পারলে উনি খুব খুশি হবেন। তা সেই মতোই ব্যবস্থা হলো। বাইরের কেউ বিশেষ ছিল না, আমরা তিনজন আর আমার দুজন ঘনিষ্ঠ বন্ধুকে বলেছিলাম। খেতে খেতে শ্রীমতী আইনস্টাইন সেই বিখ্যাত দিনটির সকালের কাহিনী শোনালেন, যেদিন আইনস্টাইন আপেক্ষিকতার তত্ত্বটি আবিষ্কার করেছিলেন। উনি বললেন, প্রতিদিনের মতো সেদিনও সকালেও আইনস্টাইন ড্রেসিং গাউন পরে জল খাবার খেতে বসেছেন, কিন্তু খাবেন কি, কোনো খাবার ছুঁয়েই দেখছেন না। কী যেন চিন্তায় মগ্ন। আমি তো ভেবেছি কোথাও কিছু গণ্ডগোল হয়েছে, তাই জিজ্ঞেস করলাম, তোমার কি হয়েছে? উনি কি বললেন জানো? বললেন, দারুণ একটা ভাবনা মাথায় এসেছে। তারপর কফিতে চুমুক দিয়ে পিয়ানোতে বসে বাজাতে লাগলেন। বাজাতে বাজাতে মাঝে মাঝে থামছেন, খাতায় কি যেন লিখছেন, আর বারবার বলছেন, দারুণ, এটা দারুণ ব্যাপার, তুলনাহীন। তখন আমি তো আর ধৈর্য রাখতে পারছিলাম না, জানতে চাইলাম। বললাম, আমাকে এরকম অন্ধকারে না রেখে বলো না তোমার দারুণ আইডিয়াটা কি? উনি বললেন, এখনই বুঝিয়ে বলাটা শক্ত, এটা নিয়ে আমাকে আরও কাজ করতে হবে। শ্রীমতী আইনস্টাইন বলে চলেছেন আর আমরা তখন মুগ্ধ শ্রোতা। উনি বলছেন, আইনস্টাইন তো পিয়ানো বাজিয়ে চলেছেন আর মাঝে মাঝে খাতায় লিখছেন। এভাবে আধ ঘন্টা কেটে গেল। তারপর উঠে উপরে ওনার পড়ার ঘরে চলে গেলেন। আমাকে বলে গেলেন কেউ যেন ওনাকে বিরক্ত না করে। 2 সপ্তাহ ধরে সেই ঘরেই বসে রইলেন। রোজ তার ঘরেই খাবার পাঠিয়ে দিতাম। শুধু সন্ধ্যায় একটু হাঁটতে বেরোতেন, তারপর আবার কাজে ফিরে যেতেন। 2 সপ্তাহ পরে তিনি পড়ার ঘর থেকে নেমে এলেন। খুব ক্লান্ত আর বিবর্ণ লাগছিল। হাতে 2খানা কাগজ টেবিলের উপরে রেখে বললেন, এই যে হয়ে গেছে। হ্যাঁ, সেখানেই লেখা ছিল তার আপেক্ষিকতার তত্ত্বটি। ডক্টর রেনল্ডসকেও সেদিন সন্ধ্যায় আমন্ত্রণ জানিয়েছিলাম, কারণ উনি পদার্থবিদ্যায় পণ্ডিত। খেতে খেতে উনি আইনস্টাইনকে জিজ্ঞেস করলেন, উনি ডিউনের এক্সপেরিমেন্ট উইথ টাইম পড়েছেন কি না? আইনস্টাইন মাথা নেড়ে বললেন, না। রেনল্ডস হালকাভাবে বললেন, উনি ডাইমেনশন নিয়ে বেশ দারুণ একটা তত্ত্ব তুলে ধরেছেন। ব্যাপারটা হলো, এই পর্যন্ত বলে রেনল্ডস ইতস্তত করে বললেন, ডাইমেনশনের আরেকটু বিস্তৃত রূপ আর কি? রেনল্ডস আর ডাইমেনশন নিয়ে কথা বাড়ালেন না। এবার উনি আইনস্টাইনকে জিজ্ঞেস করলেন যে উনি ভূতে বিশ্বাস করেন কি না। আইনস্টাইন বললেন যে উনি কখনো ভূত দেখেননি, তবে এটাও বললেন, যদি জনাবারো লোক একই সঙ্গে ভূতের সপক্ষে তথ্য প্রমাণ হাজির করতে পারে তাহলে হয়তো বিশ্বাস করতে পারি। সেই সময় আদিভৌতিক সব বিষয় নিয়ে হলিউড আচ্ছন্ন হয়েছিল। নাম করা সব তারকাদের বাড়ি এই নিয়ে আলোচনার আসর বসত। তাতে শূন্যে ভাসানো বা এমন সব রোমহর্ষক ব্যাপার দেখানো হতো। আমি যদিও কখনো এমন সব আসরে যোগ দিইনি, তবে বিখ্যাত এক কৌতুক অভিনেত্রী ফ্যানি ব্রাইস নাকি নিজের চোখে দেখেছিলেন ঘরের মধ্যে একটা টেবিল মাটি থেকে শূন্যে উঠে ভাসছে। আমি আইনস্টাইনকে জিজ্ঞেস করলাম উনি এমন কিছু দেখেছেন কিনা।
উনি হেসে মাথা নাড়িয়ে বললেন, না, দেখেননি। আমি আরও জিজ্ঞেস করলাম যে তার আপেক্ষিকতার তত্ত্বের সঙ্গে নিউটনের তত্ত্বের কোনো বিরোধ আছে কিনা। উনি বললেন, তা নয়, বরং আমার তত্ত্বটি নিউটনের তত্ত্বেরই আরও প্রসারিত রূপ। খাওয়ার সময় শ্রীমতী আইনস্টাইনকে বললাম যে আমার পরের ছবি শুভমুক্তির পর ভাবছি ইউরোপে ঘুরতে যাব। শুনেই উনি বললেন, তাহলে অবশ্যই বার্লিনে এসে আমাদের সঙ্গে দেখা করবেন। উনি আরও বললেন, আমাদের বাড়িটা বেশি বড় নয়, আপনাদের অধ্যাপক তো বেশি বড়লোক নয়, যদিও রকফেলার ফাউন্ডেশন থেকে উনি $10 লাখ বেশি পেয়েছেন তার বৈজ্ঞানিক গবেষণার কাজের জন্য, তবে ওই অর্থে তিনি কখনোই হাত দেননি। পরে যখন বার্লিনে যাই, ওনাদের সুন্দর ছিমছাম ফ্ল্যাটে গিয়েছিলাম। ফ্ল্যাটটা অবশ্য সত্যিই খুব বড় ছিল না, বসার ও খাওয়ার ঘর একই সাথে, পুরানো একটা কার্পেট পাতা। আসবাবপত্রের মধ্যেই সবচেয়ে দামি জিনিসটি হলো সেই কালো রঙের পিয়ানোটি, যার উপরে বসে তিনি 4th ডাইমেনশন তত্ত্বের প্রাথমিক নোটটি তৈরি করেছিলেন। পরে অনেক সময়ই মনে হয়েছে সেই বিখ্যাত পিয়ানোটির শেষ পর্যন্ত কী হলো। হতে পারে ওটা স্মিথসোনিয়ান ইনস্টিটিউট বা মেট্রোপলিটন মিউজিয়ামে রাখা আছে, কিংবা হয়তো নাৎসিদের হাতে পড়ে জ্বালানি কাঠে পরিণত হয়েছে। জার্মানিতে নাৎসিদের দৌরাত্ম্য শুরু হলে আইনস্টাইন আমেরিকায় চলে যান। শ্রীমতী আইনস্টাইন তাঁর স্বামীর অর্থের ব্যাপারে উদাসীনতা নিয়ে একটা চমৎকার গল্প বলেছিলেন। প্রিন্সটন ইউনিভার্সিটি একবার চেয়েছিল যে উনি ওদের ফ্যাকাল্টিতে যোগ দিন। সে ব্যাপারে ওরা ওনার কাছে অর্থসহ ওনার অন্যান্য চাহিদাগুলি জানতে চেয়েছিল। আইনস্টাইন এমন একটা অর্থ চেয়েছিলেন যে ওরা তো অবাক। প্রিন্সটনের প্রধান ওনাকে চিঠি লিখে জানিয়ে দিলেন যে আইনস্টাইন যে পরিমাণ অর্থ চেয়েছেন তাতে আমেরিকায় থাকা সম্ভব নয়, ওনার প্রত্যাশিত অর্থের অন্তত 3 গুণ ওনাকে পেতে হবে। 1937-এ আইনস্টাইন যখন আবার ক্যালিফোর্নিয়ায় এলেন, তখন আবার আমাদের দেখা হয়েছিল। উনি আমাকে ভালোবেসে জড়িয়ে ধরেছিলেন, বললেন যে সঙ্গে করে 3 জন বাজনাদার এসেছেন, খাওয়া দাওয়ার পরে আমার জন্য বাজনার আসর বসবে। সেদিন সন্ধ্যায় বসল সেই সুরের আসর। আইনস্টাইন সেদিন মোৎজার্টের সুর বাজিয়ে শুনিয়েছিলেন। যদিও তার তেমন চর্চা নেই বলে হাতটা যেন আড়ষ্ট লাগছিল, তবু বেশ বাজাচ্ছিলেন, চোখ দুটি বন্ধ করে একটু দুলে দুলে। অন্য 3 জন বাজনাদার, তারা অবশ্য আইনস্টাইনের বাজানোয় তেমন উৎসাহিত ছিলেন না। তারাই ওনাকে বিশ্রাম নিতে বলল, এবার তারা বাজাবে। উনি তখন বাজনা থামিয়ে আমাদের কাছে এসে বললেন, শুনতে লাগলেন মন দিয়ে ওদের বাজনা। কিছুক্ষণ বাজনা চলার পর উনি আমার দিকে ফিরে ফিরে ফিসফিস করে বললেন, আমি আবার কিন্তু বাজাবো। বাজনাদাররা থামার পর উনি আবার বাজাতে যাবেন। ওনার স্ত্রী ওনাকে থামিয়ে দিলেন, বললেন, আর বাজানোর দরকার নেই, তুমি ওদের চেয়ে ভালো বাজিয়েছ, তবে এখন থাক। কয়েকদিন পরে আইনস্টাইন আবার এলেন আমার বাড়ি সান্ধ্যভোজের নিমন্ত্রণে। সেবার আমি মেরি পিকফোর্ড, ডগলাস ফেয়ারব্যাঙ্ক, ম্যারিয়ন ডেভিস, হার্স্ট, তাছাড়া আরও এরকম 2-1জনকে নিমন্ত্রণ করেছিলাম। মেরিয়ন বসেছিল আইনস্টাইনের ঠিক পাশেই, আর শ্রীমতী আইনস্টাইন বসেছিলেন আমার ডান দিকে হার্স্টের পাশে। খাবার আগে পর্যন্ত বেশ ভালোভাবেই সব কিছু চলছিল। হার্স্ট তো বেশ ভালোই গল্প করছিলেন, আইনস্টাইন খুব খুশিই দেখলাম। কিন্তু খাওয়া চলতে চলতেই পরিবেশটা কেমন যেন প্রাণহীন হয়ে গেল, কেউ আর বিশেষ কথা বলছিল না। আমি কথাবার্তা শুরু করার চেষ্টা চালালাম, কারোই প্রায় মুখ খুলল না। খাবার ঘর জুড়ে নিস্তব্ধতা। হার্স্ট তার খাবারের থালার দিকে মনোযোগ দিয়েছেন। আইনস্টাইনও হাসিমুখী, কিন্তু কী যেন এক গভীর চিন্তায় মগ্ন। মেরিয়নও তার ভঙ্গিতে সবার সঙ্গে মজা করছিল, শুধু আইনস্টাইন বাদে। হঠাৎ সে আইনস্টাইনের দিকে ফিরে তার মাথার দিকে আঙুল নেড়ে বলে বসল, আপনার চুল তো খুব বড় হয়ে গেছে, কাটেননি কেন? আইনস্টাইন উত্তরে শুধুই হাসলেন। খাওয়া ততক্ষণে শেষ। বসার ঘরে এসে সবাই কফির পেয়ালা নিলাম। রাশিয়ান সিনেমা পরিচালক আইজেনস্টাইন তাঁর দলবল নিয়ে হলিউডে এসেছিলেন। সঙ্গে ছিলেন গ্রিগর আলেকজান্ডার, তাছাড়া আরও এক ইংলিশ ভদ্রলোক, আইজেনস্টাইনের বন্ধু ইভর মন্টাগো। আলাপ পরিচয় হলো তাদের সঙ্গে। আমার টেনিস কোর্টে সবাই মিলে টেনিসও খেলেছিলাম, তবে সবাই বেশ বাজে খেলতেন, আইনস্টাইনও তেমনি। আইজেনস্টাইন এসেছিলেন প্যারামাউন্ট কোম্পানির হয়ে একটা ছবি করবেন বলে। ব্যাটলশিপ পোটেমকিন আর দুনিয়া কাঁপানো 10 দিন, এই ছবি দুটো করে ওনার তখন দারুণ খ্যাতি। প্যারামাউন্ট ভাবল ওনাকে চিত্রনাট্য লিখিয়ে পরিচালনা করালে খুব ভালো ব্যবসা হবে। উনি লিখলেন একটি সুন্দর চিত্রনাট্য, সত্তার্স গোল্ড। ক্যালিফোর্নিয়ার গোড়ার দিকের দিনগুলো নিয়ে খুব আকর্ষণীয় কাহিনী। এর মধ্যে কোনো রাজনৈতিক বিষয় ছিল না,
কিন্তু আইজেনস্টাইন যে বিপ্লব পরবর্তী রাশিয়া থেকে এসেছেন, প্যারামাউন্ট কোম্পানি পরের দিকে তাই একটু পিছিয়ে গেল ভয় পেয়ে। সিনেমা আর তৈরিই হলো না। একদিন তার সঙ্গে বসে সাম্যবাদ নিয়ে আলোচনা হচ্ছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম যে তিনি কি মনে করেন শিক্ষিত প্রলেতারিয়েতরা কয়েক প্রজন্ম ধরে সাংস্কৃতিক পরিবেশে বড় হওয়া অভিজাতদের সঙ্গে মানসিকভাবে সমান হয়ে উঠতে পারবে। আমার প্রশ্ন শুনে উনি মনে হয় একটু অবাক হলেন। আইজেনস্টাইন নিজেও রাশিয়ান মধ্যবিত্ত শ্রেণীর পরিবার থেকে উঠে এসেছেন। উনি বললেন, শিক্ষিত হলে জনগণের মানসিক গঠনটাই পাল্টে যায়, নতুন মাটির মতো, সেখানে যে কোনো কিছু লাগালেই ভালো ফসল হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমি তার ছবি আইভান দি টেরিবল দেখেছিলাম। একটি ঐতিহাসিক ছবি যে কত সুন্দর, কত বিস্তৃত হতে পারে, এ ছবি তার যেন উদাহরণ। ইতিহাসকে নিয়ে তিনি যেন ছবিতে কবিতা লিখেছেন। বর্তমান সময়ের ঘটনাকেই কিভাবে বিকৃত করা হয় তা দেখেছি, আর ইতিহাসকে তো বটেই। দেখে দেখে বিরক্তি ধরে গিয়েছিল। আইভান দি টেরিবল একটি নির্দিষ্ট পর্যায়কে কবিতার মতো তুলে ধরা হয়েছিল। শুধু তাই নয়, ইতিহাস বইয়ের চেয়েও বেশি অনেক জোরালো তথ্য ও বর্ণনা সেখানে তুলে ধরা হয়েছে। সত্য বিকৃত হয়নি, বিস্তৃত হয়েছে। সে সময় আমি নিউ ইয়র্কে। আমার এক বন্ধু আমাকে বলল যে সে দেখেছে ছবিতে শব্দ যোগ করার কাজ শুরু হয়ে গেছে। ও বলল যে এটা একবার শুরু হলে পুরো চলচ্চিত্র শিল্পে বিপ্লব ঘটে যাবে। ব্যাপারটা নিয়ে তখন আর মাথা ঘামাইনি। ওয়ার্নার ব্রাদার্স প্রথম সবাক চলচ্চিত্র বাজারে বের করল। দেখতে গেলাম সে ছবি। সুন্দরী এক নায়িকা, নাম কি জানা গেল না, কোনো গভীর দুঃখে নীরব হয়ে আছে। তার বড় বড় চোখ দুটিতে বেদনা নিয়ে চেয়ে আছে, শেক্সপিয়রের নাটকের মতো। এরপরেই এলো সেই নতুন জিনিস, শো শো একটা শব্দ, শঙ্খের মধ্যে কান দিলে যেমন শোনা যায়। তারপর সেই সুন্দরী নায়িকা কথা বলে উঠল, যেন বালির ভেতর দিয়ে কথা বলছে। আমি গ্রেগরিকেই বিয়ে করব, দরকার হলে সিংহাসনও ছেড়ে দেব। শব্দ শুনে যেন আঁতকে উঠলাম। ছবিতে কথাগুলো শুনলে তো হাসি পাচ্ছিলই, তার চেয়ে হাস্যকর ছিল শব্দ প্রয়োগ। দরজার হাতল ঘোরালে যা শব্দ হচ্ছিল, মনে হচ্ছিল মাঠে ট্র্যাক্টরের আওয়াজ। দরজা বন্ধ হলো, তার শব্দে মনে হলো দুটো বড় ট্রাকে ধাক্কা লাগলো। আসলে শুরুর দিকে শব্দ নিয়ন্ত্রণের বিষয়টা কেউ জানতো না। রাজার অস্ত্রশস্ত্রের ঝনঝনানি শব্দে মনে হচ্ছে ইস্পাত কারখানার শব্দ। বাড়ির খাওয়ার ঘরে খাওয়া দাওয়ার শব্দ চলছে। শব্দ শুনে মনে হচ্ছিল সস্তা কোনো রেস্তোরাঁয় ব্যস্ত সময়ের হইচই শুনছি। গ্যালাসে জল ঢালার শব্দ উচ্চগ্রামে। হল থেকে বেরোতে বেরোতে ভাবছিলাম, এই শব্দ কি সিনেমায় বেশি দিন চলবে? 1 মাস পরে মেট্রো গোল্ডমেয়ার কোম্পানি বার করল দি ব্রডওয়ে মেলোডি নামে একটি ছবি, সঙ্গীত মুখর পূর্ণ দৈর্ঘ্যের ছবি। গল্পটা এক্কেবারে বাজে, তবু দারুণ জনপ্রিয়তা পেল, কারণ শব্দ এবার আগের থেকে ভালো। সেই হলো শুরু। রাতারাতি সব হলে শব্দ শোনার ব্যবস্থা করা হলো। নির্বাক ছবির বিদায়বেলা ঘনিয়ে এলো। সবাক ছবি যে তখন এগোতে শুরু করেছে। উন্নত হচ্ছিল শব্দ শোনার ব্যবস্থাও। জার্মান পরিচালক মার্নো শব্দকে সফলভাবে সিনেমাতে কাজে লাগিয়েছেন। আরও কিছু মার্কিন পরিচালকও তাদের ছবিতে শব্দকে দারুণভাবে ব্যবহার শুরু করলেন। একটা ভালো নির্বাক ছবির আবেদন ছিল সবার কাছে, তা সে বুদ্ধিজীবী হোক কিংবা সাধারণ মানুষ। এবার সেই আবেদন হারাতে লাগলো। আমি কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ, নির্বাক ছবিই তৈরি করব। কারণ আমার তখনও বিশ্বাস নির্বাক ছবির মধ্যেই নানা ধরনের মজার পরিবেশ তৈরি করা যায়। শুধু তাই নয়, আমি তো আসলে একজন মূকাভিনেতা, এবং এইভাবে অভিনয় করেই তো আমি সফল। মিথ্যা বিনয় না করে বলতে পারি, এ ব্যাপারে আমিই সেরা। সুতরাং সবাক ছবির অগ্রগতি সত্ত্বেও আমি হাত দিলাম আর একটি নির্বাক ছবি তৈরিতে, সিটি লাইটস। একটি ক্লাউনের গল্প ছবিটির মূল সূত্র। সার্কাসে খেলা দেখাতে গিয়ে একটি দুর্ঘটনায় সে অন্ধ হয়ে গিয়েছিল। তার একটি ছোট মেয়ে ছিল, শারীরিকভাবে অসুস্থ, মানসিকভাবেও খুব দুর্বল। তাই হাসপাতালের ডাক্তাররা তাকে বলে দিয়েছিল মেয়েটি যেন বুঝতে না পারে যে তার বাবা অন্ধ। মেয়েটি জানতে পারলে এতটাই মানসিক ধাক্কা খাবে যাতে সে আরও অসুস্থ হয়ে পড়বে। সুতরাং লোকটি চেষ্টা করে মেয়েটির সামনে নিজেকে স্বাভাবিক রাখার, কিন্তু চোখে তো দেখতে পায় না, তাই এখানে ওখানে ধাক্কা খায়, পড়ে যায়। তাই দেখে মেয়েটি আসল ব্যাপার না বুঝে খুব মজা পায়। তবে এটা খুবই অস্বস্তির একটা অনুভব। সিটি লাইটসে এই গল্পের ভিত্তিতেই আমি নতুন গল্প রূপ দেই। কাহিনীটি গড়ে ওঠে একটি অন্ধ মেয়েকে নিয়ে, এক অন্ধ ফুলওয়ালি। এর সঙ্গে আরেকটি গল্প জুড়ে দেই,
যেটা আমার মাথায় কয়েক বছর ধরে ঘুরছিল। বড়লোকদের একটা ক্লাবের 2 সদস্য, তারা মানুষের মনের অস্থিরতা নিয়ে প্রায়ই আলোচনা করে। একদিন তারা পথের ধারে ঘুমিয়ে থাকা এক ভবঘুরের উপরে এ নিয়ে একটা পরীক্ষা করা ঠিক করে। তারা ভবঘুরেটিকে তাদের প্রাসাদে তুলে নিয়ে যায়, মদ, মহিলা, গান সব কিছু দিয়ে তৃপ্ত করে তোলে। তারপর সে যখন মদ গিলে প্রায় আচ্ছন্ন হয়ে পড়ে, তখন তাকে আবার যেখান থেকে তুলে এনেছিল সেই রাস্তায়, সেই জায়গাতেই শুইয়ে দিয়ে আসে। জেগে উঠে ভবঘুরেটি ভাবে এসবই বোধহয় স্বপ্ন ছিল। এই দুটি গল্প মিলেই তৈরি হলো সিটি লাইটস। সেখানেও দেখানো হয়েছে কোটিপতির সঙ্গে ভবঘুরের যোগাযোগ। কোটিপতিটি মদ খেয়ে মাতাল হয়ে ওই ভবঘুরের সঙ্গে বন্ধুত্ব পাতায়, আর নেশা কেটে গেলেই তাকে আর চিনতে পারে না। এই ঘটনার উপরেই মেয়েটির সঙ্গে ভবঘুরের দেখা হয়। ভবঘুরেটি মেয়েটির সামনে এমন ভান করে যেন সে খুব বড় লোক। সিটি লাইটস নিয়ে সারাদিন কাজ করে ডগলাসের স্টুডিওতে গিয়ে গরম জলে স্নান করে আরামে বসতাম। ওর নানা রকম বন্ধু, অভিনেতা, প্রযোজক, পরিচালক সব সেখানে জড়ো হতো। আমরা সবাই গোল হয়ে বসে পানীয়তে চুমুক দিতাম আর গল্প হতো। সবাক ছবির প্রসঙ্গও সেখানে চলে আসতো। আমি আরেকটি নির্বাক ছবি তৈরিতে হাত দিয়েছি শুনে সবাই অবাক হতো, বলতো, সত্যি তোমার সাহস আছে বটে। আগে আমার ছবি তৈরির কাজ শুরু হলেই প্রযোজকদের মধ্যে সাড়া পড়ে যেত, কিন্তু এখন আর তাদের আগ্রহ নেই। ওরা সব সবাক ছবি নিয়ে ব্যস্ত। যত দিন যাচ্ছে নির্বাক ছবি নিয়ে মনে হচ্ছিল আমি যেন সবার থেকে আলাদা হয়ে যাচ্ছি। ভাবছিলাম আমি তবে ফুরিয়ে গেলাম। যখন সবাক ছবি শুরু হলো, যে শ্যাঙ্ক প্রকাশ্যে বলেছিলেন যে সে সবাক ছবি পছন্দ করে না, কিন্তু এখন দেখি সেও ওই দলে ফিরে গেছে। দেখা হলে বলেন, আর কিছু করার নেই, সবাক ছবিই থাকবে, আমি পারলাম না, বুঝলে। উনি এটাও বলতেন যে চার্লি, আপনিই বোধহয় একমাত্র যে নির্বাক ছবি করেও এখনও সাফল্য পাবেন। এটা প্রশংসা বাক্য হলেও আমার যেন স্বস্তি হতো না। নির্বাক ছবির এই শৈল্পিক জগতে আমি একমাত্র হয়ে থাকতে চাই না। পত্রপত্রিকাতেও লেখালেখি হচ্ছে নির্বাক ছবির ভবিষ্যৎ নিয়ে। শুধু তাই নয়, এটাও বলা হচ্ছে যে সিনেমার দুনিয়ায় চার্লির ভবিষ্যৎই বা কী হবে। এসব আলোচনা পড়া মোটেও সুখকর নয়। তবুও সিটি লাইটস আমি করবই, কেউ আমাকে আটকাতে পারবে না। কিন্তু সামনে সমস্যাও অনেক। 3 বছর হলো সবাক ছবির কাজ শুরু হয়েছে। অভিনেতারাও সবাক ছবিতে কাজ করে করে ভুলতে বসেছেন নির্বাক ছবির মূকাভিনয়। এখন তারা শুধু কথা বলা অভিনয়েই দক্ষ, হাত পা চালাতে পারে না, ভঙ্গি নেই তাদের অভিনয়ে। তার চেয়ে বড় কথা, এমন মেয়ে খুঁজে বার করা যে অন্ধ মেয়ের ভূমিকায় অভিনয় করতে পারবে, অথচ সুন্দরীও হতে হবে। রোজ কত আবেদন জমা পড়ছে। তাদের মধ্যে কিছু মেয়েকে ডাকি, তারা চোখের মণি তুলে সাদা অংশ দেখিয়ে এমন অন্ধের অভিনয় করে, খুবই বিরক্তিকর। তবুও ভাগ্য যে আমার সহায় ছিল। শান্তা মনিকা সৈকতে বেড়াতে গেছি, দেখি একটি ফিল্ম কোম্পানি সেখানে ছবি তুলছে। অনেকগুলি সুন্দরী মেয়ে স্নানের পোশাক পরে দাঁড়িয়ে আছে। একজন আমার দিকে হাত নাড়ল। দেখি, আরে এ তো ভার্জিনিয়া চেরিল, একে তো আগেই দেখেছি, কথাও হয়েছে। ও বলল, আপনার ছবিতে আমাকে একটা কাজ দিন, কবে নেবেন আমাকে? নীল স্নানের পোশাকে তার সুঠাম শরীর চোখে পড়ছিল। তাকে দেখে অন্ধ মেয়ের ভূমিকার উপযুক্ত বলে আমার একটুও মনে হলো না। কিন্তু উপায় কী? আরও 2-1টি মেয়েকে ডেকেছিলাম, কিন্তু কাউকেই পছন্দ হচ্ছিল না। অবশেষে হতাশ হয়েই ওকে ডাকলাম। অবাক হয়ে দেখলাম অনেকের মতো ভাবভঙ্গি করতে ভালোই পারে। ওকে বললাম আমার দিকে তাকাতে, কিন্তু আমাকে না দেখতে। আমার দিকে তাকাবে কিন্তু দেখবে না। সে তাই করতে পারল, একেবারে অন্ধের মতো। আর চিন্তা নেই, ঠিক যেমন চেয়েছি। চেরিল যেমন সুন্দরী, তেমনি ছবিতেও খুব সুন্দর লাগছিল। তবু সমস্যা একটাই ছিল, অভিনয় করার তেমন অভিজ্ঞতা ছিল না। একদিক থেকে দেখলে এর একটা সুবিধেও আছে, বিশেষ করে নির্বাক ছবিতে। সেখানে টেকনিকটাই তো আসল। অভিজ্ঞ অভিনেত্রী হলে তাদের নিজেদের মতো অভিনয়তেই অভ্যস্ত হয়ে যায়, নতুন কিছু শেখানো যায় না। আর মূকাভিনয়তে চলাফেরা এতটাই যান্ত্রিকভাবে করতে হয়, এতে অনেকেরই অভিনয় করতে অসুবিধা হয়। নতুনরা এরকম একটা যান্ত্রিক পদ্ধতিতে অভিনয়ে সহজেই রপ্ত হয়ে যায়। একটা দৃশ্যে দেখানো হয়েছে, ভবঘুরেটির ট্রাফিক জ্যামের মধ্যে রাস্তা পার হতে গিয়ে সোজা পথ বেছে নিয়েছে। একটা দাঁড়িয়ে থাকা লিমুজিনের একদিকের দরজা খুলে গাড়িতে উঠে অন্য দিকের দরজা দিয়ে নেমে যায়। নামার সময় দরজাটাও শব্দ করেই বন্ধ করেছে। গাড়ির দরজা বন্ধ করার শব্দ শুনে ফুল বিক্রেতা অন্ধ মেয়েটি ভবঘুরেটিকে গাড়ির মালিক ভাবে অনুরোধ করে ফুল কিনতে।
ভবঘুরেটি পকেটে পড়ে থাকা শেষ আধলিটি দিয়ে একটা গোলাপ কিনে জামার বোতামে লাগাবে বলে তা ফুল কিনতে গিয়ে হাতের ধাক্কায় মেয়েটির হাতের সব ফুল মাটিতে পড়ে যায়। মেয়েটি তখন হাঁটু মুড়িয়ে বসে হাতড়ে হাতড়ে ফুলগুলি খুঁজে তুলতে থাকে। ভবঘুরেটি দেখিয়ে দেয় ফুলগুলো কোথায় পড়ে আছে। মেয়েটি তাতেও দেখতে না পেয়ে হাতড়াচ্ছে। ভবঘুরেটি তখন ফুলগুলি কুড়িয়ে দেয়। মেয়েটির দিকে একটু অবাক চোখে দেখে, আর ঠিক তখনই ও বুঝতে পারে যে মেয়েটি চোখে দেখতে পায় না। চোখের সামনে ফুল নাড়ায়, মেয়েটির কোনো প্রতিক্রিয়া নেই। সে উপলব্ধিতে পৌঁছায় মেয়েটি অন্ধ। তখন ভবঘুরেটি খুব লজ্জিত হয়ে নিচু হয়ে বসে মেয়েটিকে বাকি ফুলগুলো কুড়োতে সাহায্য করে, হাত ধরে এনে দাঁড় করায় ফুটপাতের উপর। পুরো দৃশ্যটি 70 সেকেন্ডের, কিন্তু এই দৃশ্যটি একেবারে ঠিকঠাক ফুটিয়ে তুলতে 5 দিন লেগেছিল। কতবার যে ছবি তুলতে হয়েছে আর বাতিল হয়েছে, এতে অবশ্য মেয়েটির দোষ ছিল না, বরং কিছুটা আমারই দোষ ছিল। আমি একেবারে নিখুঁত করার জন্যে অনেকটা যেন পাগলের মতো হয়ে গিয়েছিলাম, আর এভাবেই সিটি লাইটস তৈরি করতে 1 বছরেরও বেশি সময় লেগেছিল। এই ছবি করার সময়ই শেয়ার বাজারের পতন ঘটল। আমি অবশ্য শেয়ারের ব্যাপারে যুক্ত ছিলাম না, কারণ আমি আগেই মেজরিটি ডগলাসের সোশ্যাল ক্রেডিট বইটি পড়েছিলাম, যেখানে ছবি দিয়ে বিস্তৃতভাবে আমাদের অর্থনৈতিক ব্যবস্থাটা বোঝানো হয়েছিল। বলা হয়েছিল যে সব মুনাফারই উৎস মজুরি, সুতরাং বেকারত্ব মানেই মুনাফা কমে যাওয়া, পুঁজির ক্ষয় পাওয়া। আমি ওনার লেখা পড়ে এতটাই প্রভাবিত হয়েছিলাম যে 1928 সালে যখন আমেরিকায় বেকারের সংখ্যা 1,40,00,000-তে পৌঁছালো, আমি আমার সব শেয়ার বিক্রি করে নগদ টাকা ব্যাংকে রেখে দিয়েছিলাম। শেয়ার বাজার পতনের আগের দিন আমি আরভিং বার্লিনের সঙ্গে খাওয়া দাওয়া করছিলাম। ও আবার শেয়ার বাজার নিয়ে খুব উৎসাহী। ও বলেছিল যেখানে ও খেতে যায় সেই হোটেলের এক কর্মচারী 1 বছরেরও কম সময়ে তার টাকা শেয়ারে খাটিয়ে দ্বিগুণ করে ফেলেছে। ওর নিজেরও লক্ষ লক্ষ টাকা শেয়ারে খাটছে এবং তার থেকে ভালো মুনাফাও পাচ্ছে। আমাকে জিজ্ঞেস করছিল যে আমি শেয়ারে টাকা খাটাই কিনা। আমি বলেছিলাম যখন বেকারের সংখ্যা 1,40,00,000, তখন শেয়ার থেকে মুনাফা হবে আমি বিশ্বাস করতে পারি না। আমি ওকে পরামর্শ দিলাম লাভ থাকতে থাকতে সব শেয়ার বিক্রি করে দাও। ও আমার কথা শোনেনি, উল্টে আমাকে বলল আমি নাকি দেশের স্বার্থ দেখি না, দেশপ্রেমী নই। পরের দিনই শেয়ার বাজার 50 পয়েন্ট পড়ে গেল। আরভিং বিরাট ক্ষতির মুখে পড়ল। কয়েকদিন পরে ও আমার স্টুডিওতে এলো। হতভম্ব অবস্থা ওর। খুব লজ্জিত মুখে জানতে চাইল শেয়ার বাজারের এই অবস্থা যে হবে এমন খবর আমি কোথায় পেলাম। শেষ পর্যন্ত সিটি লাইটস শেষ হলো, শুধু সঙ্গীতটা রেকর্ড করাই বাকি। আনন্দের ব্যাপার হলো সঙ্গীতের শব্দ আমি নিজেই নিয়ন্ত্রণ করতে শিখে গেছি, তাই ছবিতে সুর দেওয়ার কাজটা আমিই করলাম। আমি সবসময়ই চেষ্টা করেছি ভবঘুরের চরিত্রের বিপরীতে ছবির সুরটাকে অভিজাত ও রোমান্টিক করে তুলতে। এই বৈপরীত্যেই কমেডি ছবি একটা মানবিক আবেদন পাবে। সাধারণভাবে যারা সুর দেয় তারা এটা উপলব্ধি করতে পারে না, তাদের কাছে কমেডি মানেই মজার সুর। কিন্তু আমি তো কমেডি ছবির প্রতিযোগিতায় নামিনি। আমার ছবিতে সুর নিয়ে আসবে আভিজাত্য, সৌন্দর্য, প্রকাশ করবে মনের অনুভব। আর এই অনুভব ছাড়া শিল্পকর্ম থেকে যায় অসম্পূর্ণ। কখনো কখনো কোনো সঙ্গীতকার আমার সঙ্গে তর্ক জুড়ে দেয়, সুর নিয়ে বোঝাতে চেষ্টা করে। আমি তাদের থামিয়ে দিই এই বলে যে সুরটাই তো মূল কথা, আর বাকি সবই তাকে প্রকট করে তোলার চেষ্টা। দু একটা ছবিতে সুর দিয়ে আমিও তখন কিছুটা পেশাদারিত্ব অর্জন করেছি। কোথায় সুরটা চড়া হয়ে যাচ্ছে সেটা ধরতে পারছিলাম, সুরটা কোথায় ঠিক কীরকম হবে নির্দেশ দিতেও শুরু করেছিলাম। নিজের সুর সৃষ্টির পর সেটা যখন অনেকগুলো যন্ত্র মিলিয়ে বেজে ওঠে, সেটা শোনার চেয়ে সুখবর বুঝে আর কিছু নেই। শেষ পর্যন্ত সিটি লাইটসের সুর সংযোগ করে কাজটা শেষ হলো। এবার ছবিটা দর্শকদের কেমন লাগে সেটা জানার জন্য উদগ্রীব হয়ে উঠলাম। তাই কাউকে সেভাবে না জানিয়েই শহরতলির দিকে একটা হলে দেখানোর ব্যবস্থা হলো। সে এক অদ্ভুত অভিজ্ঞতা। হল প্রায় অনেক খালি। ছবিটা দেখানো শুরু হলো। আবার সেই উপস্থিত দর্শকরাও এসেছে একটা পরিপূর্ণ নাটক দেখতে, কমেডি দেখার দর্শকই নয়। তাই তারা ছবির অর্ধেক পর্যন্ত বুঝিয়ে উঠতে পারছিল না কি দেখছে। কেউ কেউ অবশ্য হাসছিল, তবে খুবই দুর্বলভাবে। ছবি শেষ হওয়ার আগেই দেখি অন্ধকারেই কিছু লোক উঠে যাচ্ছে। আমি আমার সহপরিচালককে কনুইয়ের গুঁজে দিয়ে বললাম, দেখো দেখো লোক উঠে যাচ্ছে। ও বলল, ঘাবড়িও না, ওরা হয়তো টয়লেটে যাচ্ছে। তারপর থেকে আমার আর ছবিতে মন বসছিল না। শুধু দেখছিলাম যারা বেরিয়ে গেল তারা ফিরে এলো কিনা।
বেশ কিছুক্ষণ অপেক্ষা করে আমি আবার ফিসফিস করে বললাম, যারা গেল তারা টয়লেটে নয়, একেবারেই চলে গেছে, টয়লেটে গেলে এতক্ষণে ফিরে আসতো। সহকারী তখন বলল, আরে কিছু লোক চলে গেছে, ওদের হয়তো ট্রেন ধরার তাড়া ছিল। যাই হোক, ছবি তো শেষ হলো। হল থেকে বেরিয়ে এলাম, মাথার মধ্যে চিন্তার বোঝা। ভাবছি 2 বছরের পরিশ্রম আর $20 লক্ষ জলে গেল। বেরোনোর সময় দেখি থিয়েটার হলের ম্যানেজার দাঁড়িয়ে আছেন। আমাকে দেখে এগিয়ে এসে অভিনন্দন জানালেন। একগাল হেসে বললেন, খুব ভালো ছবি হয়েছে। তারপর জুড়ে দিলেন, এবার চার্লি তোমার তৈরি একটা সবাক ছবি দেখতে চাই। শুধু আমি নয়, সারা দুনিয়াই এটা চাইছে। আমি হাসার চেষ্টা করলাম। আমার সঙ্গী সাথীরা থিয়েটার হল থেকে বেরিয়ে রাস্তার পাশে দাঁড়িয়েছিল। আমিও সেখানে এসে দাঁড়ালাম। আমার ম্যানেজার রিপস, সে তো একটু গম্ভীর প্রকৃতির, আমাকে অভিনন্দন জানিয়ে বলল, সবই ঠিকঠাক হয়েছে। আমার মনে হয় ওর শেষ কথায় কিন্তু যেন সংকোচ ছিল। তবু আমি মাথা নেড়ে বললাম, হল ভর্তি থাকলে এই ছবি চমৎকার লাগবে, তবে আর একটু সম্পাদনা দরকার। এবার মাথায় নতুন চিন্তা এলো। ছবি তো তৈরি হলো, কিন্তু ছবিটা বিক্রির ব্যবস্থা তো হয়নি। তবে এই ব্যাপারে খুব একটা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, তখনও বক্স অফিসে আমার নামের বাজার আছে। যদিও আমাদের ইউনাইটেড আর্টিস্টের সভাপতি জো শেঙ্ক আমাকে আগে থেকেই বলে রেখেছিল, হলের মালিকরা গোল্ড রাশের সময়কার মতো শর্তে আর রাজি হবে না। বড় বড় সব হল মালিকরা ছবি নিয়ে যেন তত আগ্রহ দেখাচ্ছেন না। আগে দেখতাম আমার নতুন ছবি হলেই হল মালিকদের মধ্যে সাড়া পড়ে যেত। এখন সে আগ্রহ তলানিতে পৌঁছেছে। তাছাড়া নিউ ইয়র্কে হল পাওয়াও সমস্যা। সব হলেই কিছু না কিছু চলছে, সুতরাং আমাকে তো অপেক্ষা করতেই হবে। দেখা গেল নিউ ইয়র্কে একটি মাত্র হল পাওয়া যেতে পারে, জর্জ এম কোহানের হল। আসন সংখ্যা 1150। হলে আবার সিনেমা দেখানোর ব্যবস্থা নেই, মূলত সেটা থিয়েটার হল। তাহলে দাঁড়ালো কি, সপ্তাহে $7,000 ভাড়া দিয়ে 4 দেওয়ালের একটা ছাউনি আমি পাবো। 8 সপ্তাহের জন্য ভাড়া নিতেই হবে। আর সব কিছু ব্যবস্থা আমাদেরই করতে হবে। ম্যানেজার, ক্যাশিয়ার, ছবি দেখানোর ব্যবস্থা, স্টেজের সহকারী, আলোর ব্যবস্থা, এসবই আমাদের করতে হবে। সেই সাথে প্রচার ব্যবস্থা তো আছেই। এমনিতেই তো ছবিটা তৈরি করতে $20 লাখ দেনায় ডুবে রয়েছি। পুরোটাই আমার টাকা, বাকিটুকুও জুয়ার মতো আমাকেই খরচ করতে হবে। ফেরত পাবো কিনা জানি না, কিন্তু হলটা ভাড়া নিতেই হবে। এদিকে রিভস লস অ্যাঞ্জেলসে তৈরি হয়েছে এমন একটা হলের সঙ্গে কথাবার্তা পাকা করে ফেলেছে। আইনস্টাইনও তখন সেখানেই। আমাকে জানালেন যে উদ্বোধনের দিন তারাও আসবেন। তার আগে আমার কাছে তাদের খাওয়ার নিমন্ত্রণ। লস অ্যাঞ্জেলসে আইনস্টাইনের সঙ্গে খাওয়া দাওয়ার পর আমরা গেলাম হলের দিকে। মূল রাস্তাটা দেখি লোকে লোকারণ্য। পুলিশের গাড়ি, অ্যাম্বুলেন্স অনেক কষ্টে তার ভেতর দিয়ে পথ করে চলেছে। দোকানের কাঠের জানালায় ভিড় গিয়ে আছড়ে পড়ছে। পুলিশের সাহায্য নিয়ে ভিড় ঠেলে অনেক কষ্টে আমরা পৌঁছলাম। প্রথম রাতের কি নিদারুণ অভিজ্ঞতা! একে তো মনের চাপ, সেই সাথে নানা ধরনের সুগন্ধি নাকে আসছে। সব মিলিয়ে যেন বমি বমি ভাব, দম বন্ধ করা অনুভূতি। দেখলাম হলটা বানানো হয়েছে বেশ ভালোই, তবে অন্য সব হলের মতোই ছবি দেখাতে কি দরকার সে ব্যাপারে কোনো জ্ঞান নেই। ছবি তো শুরু হলো, নাম দেখানো শুরু হলো, সঙ্গে সঙ্গে দর্শকদের তুমুল হর্ষধ্বনি, প্রথম দিন যেমন হয়। অবশেষে প্রথম দৃশ্য, আমার বুকে যেন হাতুড়ি পিটছিল কেউ। একটি মূর্তির আবরণ উন্মোচন নিয়ে এক মজার দৃশ্য। সে দৃশ্য দেখে দর্শকরা তো হাসতে শুরু করলো। তারপর সে হাসি আর থামতে চায় না। আমিও স্বস্তি পেলাম, ভাবলাম যাক, পেরেছি খুশি করতে। দর্শকদের প্রতিক্রিয়া দেখে আমার মনে সব সন্দেহ আর অস্বস্তি আস্তে আস্তে দূর হয়ে গেল। এবার খুশিতে আমার যেন কান্না পাচ্ছিল। 3 রিল ধরে তারা শুধু হেসেই চলল, আর চরম উত্তেজনা থেকে মুক্তি পেয়ে আমিও তাদের সঙ্গে হাসিতে যোগ দিলাম। তখনই ঘটল সেই বিপর্যয়। তুমুল হাসির মধ্যেই হঠাৎ পর্দা সাদা হয়ে গেল। হলের আলো জ্বলে উঠল। শোনা গেল মাইকে ভেসে আসা কণ্ঠস্বর, এই চমৎকার ছবির বাকি অংশটুকু দেখানোর আগে আমরা 5 মিনিট সময় চেয়ে নিচ্ছি। এই চমৎকার নতুন প্রেক্ষাগৃহটি সম্পর্কে কিছু বলতে চাই। আমি তো আমার নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। পাগলের মতো আমি আসন থেকে লাফ দিয়ে উঠে ছুটে গেলাম অফিস ঘরের দিকে। কোথায় সেই কুত্তার বাচ্চা ম্যানেজার? আমি তাকে আজ মেরেই ফেলবো। দর্শকরাও আমার পেছনে ধাক্কাধাক্কি চেঁচামেচি করছিল, পা দাপাচ্ছিল, কিন্তু সেই গর্দভ কিন্তু নির্বিকার। সে আড়াল থেকে হলের গুনগান করেই যাচ্ছিল। শেষ পর্যন্ত দর্শকদের তুমুল চিৎকারে বোধ হয় সে থামল। ছবি দেখানো ফের শুরু হলো।
দর্শকরা শান্ত হয়ে ছবিতে মন দিতে দিতে পুরো একটা রিল পার হয়ে গেল। এত সব সত্ত্বেও আমার মনে হলো ছবিটা উতরে গেছে। শেষ দৃশ্য লক্ষ্য করলাম আইনস্টাইনও চোখের জল মুছলেন। বুঝলাম আমি সফল হয়েছি, আর প্রমাণ পেলাম বিজ্ঞানীদেরও আপাতদৃষ্টিতে যাই মনে হোক না কেন, তাদের ভেতরেও লুকিয়ে থাকে একটি কোমল মন। এখানের কাগজে কি সমালোচনা বেরোয় তার জন্য অপেক্ষা না করেই পরের দিনই আমি নিউ ইয়র্কে চলে গেলাম। নিউ ইয়র্কে ছবির প্রথম প্রদর্শনের আগে হাতে তখন মাত্র 4 দিন সময়, সামনে অনেক অনেক কাজ। পৌঁছে দেখি ভয়ানক অবস্থা। ছবির তেমন কোনো প্রচারই হয়নি, শুধুমাত্র দায়সারাভাবে জানানো হয়েছে আমাদের পুরানো বন্ধু আবার আমাদের সাথে, বা এরকম কিছু দুর্বল বিশেষণ। বাধ্য হয়ে আমি হাল ধরলাম। ইউনাইটেড আর্টিস্টের কর্মীদের বললাম, ঘাবড়িও না, লোককে তো জানাতে হবে। আর আমরা যে সিনেমা হলে নয় থিয়েটার হলে ছবিটা দেখাচ্ছি, এটাও তো একটা চিরাচরিত প্রথার বাইরে। নিউ ইয়র্কে সব বড় বড় কাগজে রোজ অর্ধেক পাতা জুড়ে বিজ্ঞাপন দেওয়া শুরু করলাম। বড় বড় অক্ষরে লেখা হলো, চার্লি চ্যাপলিন কোহান থিয়েটারে সিটি লাইটস নিয়ে হাজির, টিকিটের দাম 50 সেন্টস ও $1। আমি সংবাদপত্রে বিজ্ঞাপনের জন্য $30,000 অতিরিক্ত খরচ করলাম। শুধু তাই নয়, হলের বাইরে একটা ইলেকট্রিক বোর্ড লাগানো হলো ছবির বিজ্ঞাপন দিয়ে, তার জন্য আরও $30,000 খরচ করা হলো। আর বেশি সময় ছিল না, তাড়াহুড়ো করতে হচ্ছিল। সারা রাত জেগে ছবি দেখানোর ব্যবস্থা পরীক্ষা করে দেখছিলাম বারবার। ছবিটা কতটা বড় করে ফেলতে হবে যাতে ঝাপসা না হয়ে যায় সেটাও ঠিক করে নিতে হচ্ছিল। পরের দিন সংবাদ মাধ্যমের সামনে জানালাম এখনও নির্বাক ছবি করার পেছনে আমার কি উদ্দেশ্য। ছবির দর্শকদের জন্য টিকিটের যে দাম ঠিক করেছি তাতে ইউনাইটেড আর্টিস্টের কর্মীরা তো চিন্তিত হয়ে পড়ল, এরকম দামে টিকিট বিক্রি হবে তো। আমি ঠিক করেছিলাম $1 উপরের তলার টিকিটের দাম আর $1 টিকিট 50 সেন্ট। অথচ অন্য সব নাম করা হলে উপরের টিকিট 85 সেন্ট আর নিচে 35 সেন্ট। সেসব হলে আবার সবাক ছবি চলে। শুধু তাই নয়, দর্শক টানতে সিনেমার আগে আবার নানা অনুষ্ঠানও হয়। তবুও আমি এমন দাম রেখেছি এই ভেবে যে নির্বাক ছবি হলেও এর দাম কম নয়, সুতরাং বেশি, এটা সবাই বুঝুক। লোকে যদি সত্যিই আমার ছবি দেখতে চায়, সেখানে 85 সেন্ট আর $1 পার্থক্যটার জন্য লোকে আমার ছবি দেখা বন্ধ করবে না। সুতরাং আমার ছবির টিকিটের দাম এমনই থাকলো। প্রথম দিনে তো ভালোই দর্শকদের সাড়া পাওয়া গেল, কিন্তু প্রথম দিন দেখে তো কিছু বোঝা যায় না। এবারই সাধারণ মানুষ দেখতে আসবে, তাদের বিচারটাই তো আসল। মনে দ্বিধা, তারা কি এই নির্বাক ছবি পছন্দ করবে? এই চিন্তায় রাতে আমার ঘুম এলো না। সকালবেলায় ঘুমিয়ে পড়েছি। 11টা নাগাদ আমার প্রচার বিভাগের কর্তা ছুটতে ছুটতে ঘরে হাজির। আমাকে ঘুম থেকে তুলে দিল। দেখি সে উত্তেজনায় লাফাচ্ছে, বলে, আরে আপনি তো তাক লাগিয়ে দিয়েছেন, দারুণ ব্যাপার। সকাল 10টা থেকে টিকিটের জন্য যা লম্বা লাইন পড়েছে, তাতে গাড়ি যাতায়াত বন্ধ হওয়ার উপক্রম। 10 জন পুলিশ ভিড় সামলাতে এসেছে। লোকে কিছু শুনছে না, তাদের টিকিট চাই। তাদের চেঁচামেচি একবার গিয়ে শুনে আসুন। শুনে আমার যেন ঘাম দিয়ে জ্বর ছেড়ে গেল। দারুণ স্বস্তিতে আরাম করে বসে জলখাবারের জন্য বললাম। পোশাক পরে প্রস্তুত হতে হতে ওকে বললাম, বলুন তো ছবির কোথায় কোথায় বেশি হাসছে। উনি তখন একেবারে নিখুঁত বিবরণ দিলেন ছবির কোথায় জোরে হাসছে, কোথায় অল্প, কোথায় আনন্দে চেঁচাচ্ছে। শেষে বললেন, চলুন সচক্ষে গিয়ে দেখে আসবেন দর্শকদের প্রতিক্রিয়া, তাতে শরীরটাও চাঙ্গা হয়ে উঠবে। আমার যাওয়ার ইচ্ছা ছিল না, তবুও ওর উৎসাহে যেতে বাধ্য হলাম। হলের পেছন দিকে দর্শকদের ভিড়ে 8 ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম। চারপাশে শুধু হাসির শব্দ। কখনো কখনো সবাই হাসিতে ফেটে পড়ছিল। শুনতে শুনতে মন যেন সত্যিই হালকা হয়ে গেল। মনে হলো যথেষ্ট হয়েছে। বুক ভরা তৃপ্তি নিয়ে বেরিয়ে এলাম। হাঁটতে শুরু করলাম। আমার এই প্রশান্তির অনুভূতি বুকে নিয়ে নিউ ইয়র্কের পথে পথে প্রায় ঘন্টা 4 ঘুরপাক খেলাম। মাঝে মাঝে হলের সামনে দিয়েও ঘুরে এলাম। দেখলাম টিকিটের জন্য লম্বা লাইন পড়েছে। এবার সংবাদপত্রেও সমস্বরে প্রশংসা বাণী প্রকাশিত হতে থাকলো। 1150 আসনের হল থেকে সপ্তাহে $80,000 পাচ্ছিলাম 3 সপ্তাহ ধরে। উল্টো দিকেই প্যারামাউন্ট, তার 3000 আসন, সেখানে সবার ছবি চলছিল। যেখানে মরিস শেভালিয়রের মতো অভিনেতা, সে ওই একই সময়ে মাত্র $38,000 পাচ্ছিল টিকিট বেচে। সিটি লাইটস 12 সপ্তাহ হলে ছিল। সব খরচ বাদ দিয়ে লাভ হয়েছিল $4 লাখ বেশি। দর্শকদের কাছে তার পরের ছবিটিরও চাহিদা ছিল, কিন্তু নিউ ইয়র্কের ছবি পরিবেশকদের অনুরোধে সিনেমাটি তুলে নিতে হলো। ওরা ছবিটি বেশ ভালো দামে কিছুদিনের জন্য নিতে চায়।
তাই ওরা চায় না এখন আর বেশি দিন ছবিটি এখানে দেখানো হোক। ভাবলাম সিটি লাইটস নিয়ে লন্ডন চলে যাই, ওখানে প্রদর্শনের ব্যবস্থা করি। নিউ ইয়র্কে থাকাকালীন র্যালফ বার্টনের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল। উনি নিউ ইয়র্কের সংবাদপত্রের সম্পাদক। বালজাকের ড্রম স্টোরিজের নতুন সংস্করণের অলঙ্করণও তিনি করেছিলেন। বয়স হবে বছর 37, খুব সভ্য উৎসাহী মানুষ। শুধু একটা দোষ, ইতিমধ্যেই 5-5বার বিয়ে করেছেন, কোনো বিয়েই টেকেনি, খুব অবসাদে ভুগছিলেন, এমনকি আত্মহত্যারও চেষ্টা করেছিলেন কিছু একটা ওষুধ বেশি পরিমাণে খেয়ে। আমি ওকে প্রস্তাব দিলাম আমার অতিথি হয়ে আমার সাথে ইউরোপে চলুন, ঘুরে এলে মনটাও ভালো হবে। সুতরাং আমরা দুজন আবার অলিম্পিকে ভেসে পড়লাম। সেই অলিম্পিক জাহাজ যাতে চেপে আমেরিকা থেকে আমার প্রথম ইংল্যান্ড যাত্রা ছিল।